ডক্টর ইরাবান খন্দকার চোখ বন্ধ করে আছেন। চোখ জ্বালা করছে, মনে হচ্ছে কেউ চোখে মরিচ ডলে দিয়েছে। তাও সাধারণ কোনো মরিচ না, ভূত জলকিয়া গোছের কোনো মরিচ। একটু আগে চোখের ডাক্তার তার দুই চোখে ড্রপ দিয়ে পিউপিল বড় করেছেন, রেটিনা পরীক্ষা করবেন। ডাক্তার করার নির্দেশ দিয়েছেন, আগামী 2 ঘন্টা সরাসরি আলোর দিকে তাকানো যাবে না। পৃথিবীটা এখন ইরাবানের কাছে ঝাপসা, অতিরিক্ত উজ্জ্বল এবং বিরক্তিকর। তিনি বাংলাদেশ আই হসপিটালের 3 তলায় লিফটের সামনে দাঁড়িয়ে আছেন, চোখে গাঢ় সানগ্লাস। লিফট নিচে নামছে না। ফ্লোর ইন্ডিকেটরের লাল বাতিটা 4 তলায় আটকে আছে, সম্ভবত নষ্ট, অথবা কেউ আটকে রেখেছে, এমনটাও হতে পারে। এই শহরের সবকিছুই কোথাও না কোথাও আটকে থাকে, ট্রাফিক, ফাইল, মানুষের ভাগ্য কিংবা লিফট। ইরাবানের পকেটে টিনের কৌটা, ভেতরে হাতে বানানো তামাক। খুব ইচ্ছে করছে একটা ধরাতে, কিন্তু হাসপাতাল এলাকায় ধূমপান নিষিদ্ধ। বিরক্তিটা মনে হচ্ছে গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে বারবার। তার পাশে আরো 4 জন দাঁড়িয়ে আছেন, 3 জন পুরুষ, 1 জন নারী। নারীটি চুপচাপ, কিন্তু পুরুষ 3 জন বেশ উচ্চস্বরে কথা বলছেন। ইরাবান চাইলেও কান বন্ধ করতে পারছেন না। তার ঘ্রাণ শক্তি আর শ্রবণ শক্তি দুটোই অদ্ভুত রকম তীক্ষ্ণ। গত 25 বছর প্রায় না ঘুমানোর ফলে তার স্নায়ুগুলো সবসময় টান টান থাকে, গিটারের তারের মতো। ছিঁড়ে যাওয়ার আগ মুহূর্তে গিটার যেমন থাকে আর কি। মাঝখানের সন্ধ্যার মতো লোকটা কথা বলছে, পরনে চকচকে শার্ট, শরীরে দামি পারফিউম, কিন্তু সেই সুগন্ধি ছাপিয়ে ইরাবান লোকটার শরীর থেকে বের হওয়া কাঁচা ঘামের গন্ধ পাচ্ছেন, মিথ্যে কথার গন্ধ। মানুষ মিথ্যে বললে তার ঘামের গন্ধে একটা টকটক ভাব চলে আসে। লোকটা রাগে গদগদ হয়ে বলছে, জিমের মালিক কিন্তু কাজটা ঠিক করেনি। আজকে আসেনি কেন? আজকে আসলে তো ওরে দেখে নিতাম। কি সাহস আমারে বলে আমি নাকি ওই সময় জিমে আসতে পারুম না। কি কথা! পাশের জন, সম্ভবত লোকটার চামচা বা অধস্তন কেউ হবে, তেল মাখানো গলায় বলল, কি হয়েছে? একটু ঘটনা খুলে বলেন তো ভাই। আরে সেতুরে আমি ভর্তি করাইছিলাম এই জিমে, বাড়ির কাছে দেখে। আমি আর আমার স্ত্রী 2 জন মিলে ঠিক করেছি ও এখানে জিম করুক, কিন্তু সেই আমারই জিমের মালিক কয় আমি নাকি সেতু জিম করলে থাকতে পারুম না ওই সময়। কই শালা, ওরে আজকে খাইছি। পাশে দাঁড়িয়ে থাকা একজন জিম ট্রেনার, টি শার্টের হাতা ফুঁড়ে বাইসেপ বের হয়ে আছে। সে শান্ত গলায় বলল, ঠান্ডা হন, সেতু কে হয় আপনার? সন্ধ্যা লোকটা থমকালো, চোখের মনি এদিক ওদিক ঘুরালো। সেটা দিয়ে আপনার কাম কি? চামচা গোছের লোকটা হুট করে বলে উঠল, আমাদের অফিসের বসের বান্ধবী। জিম ট্রেনার ভুরু কুচকালো, কিন্তু আপনাদের বসের তো বউ আছে। সন্ধ্যা লোকটা এবার দাঁত বের করে হাসলো, কুৎসিত হাসি। বড় লোকদের শারীরিক সেবা যত্নের জন্য বহু মানুষই লাগে, সে তো কিন্তু অনেক সুন্দর। ওর দিকে অন্য কারো নজর পড়লে তারে আমি কিন্তু খায় ফেলামো। ইরাবান সানগ্লাসের ভিতর দিয়ে ঝাপসা পৃথিবী দেখছেন। লোকটার কথাগুলো তার কানে জ্যামিতিক নকশার মতো বাজছে। লোকটা মিথ্যে বলছে। সেতু বসের বান্ধবী ঠিকই, কিন্তু এই লোকটা সেতুর দালাল। আবার নিজেও সেতুর শরীর ভোগ করে হয়তো মাঝে মাঝে। ইরাবানের মস্তিষ্কে একটা সমীকরণ দ্রুত মিলে গেল। রাখেল, বা আমরা যেটাকে পতিতাও বলি। লোকটা সেতুকে নিজের সম্পত্তি ভাবে, আবার ভাড়াও দেয়। নোংরা একটা বৃত্ত। ঠিক এই সময় লোকটার ফোন বেজে উঠল। পকেট থেকে আইফোন বের করলো সে। রিংটোনটা অদ্ভুত, বাচ্চাদের কান্নার আওয়াজের মতো, কিংবা হতে পারে বিড়ালের ডাক। ইরাবানের কান ভো ভো করছে। হ্যালো?
লোকটা ফোন ধরলো। ওপাশ থেকে একটা মেয়ের গলা শোনা গেল, খুব স্পষ্ট। এত কোলাহলে ফোনের ওপাশের আওয়াজ শোনা যাওয়ার কথা না, কিন্তু ইরাবান শুনলেন যেন কেউ তার কানের কাছে ফিস ফিস করছে। এত টাকা কেন দরকার আপনার? মেয়েটি জিজ্ঞেস করলো। লোকটা চমকে গেল, এদিক ওদিক তাকালো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে দ্রুত বলল, পরে কথা হবে, পরে কথা হবে। খট করে লাইনটা কেটে দিল সে। ইরাবান দেয়ালের দিকে তাকিয়ে আছেন। তার মাথায় সুন্দর শব্দটা ঘুরপাক খাচ্ছে। লোকটা বলেছে মেয়েটা সুন্দর। সৌন্দর্য কি? মানুষের চামড়ার বিন্যাস, হাড়ের গঠন, নাকি জ্যামিতিক অনুপাত? গোল্ডেন রেশিও 1.618, নাকি যে যত বেশি সত্য সে তত সুন্দর? পৃথিবীর সবচেয়ে ধ্রুব সত্য হলো মৃত্যু। তাহলে মৃত্যুর চেয়ে সুন্দর আর কি হতে পারে? টিং শব্দ করে লিফটের দরজা খুলল। ভেতরটা ফাঁকা, স্টিলের দেয়ালগুলো চকচক করছে। বাকিরা হুড়মুড় করে লিফটে উঠল। সন্ধ্যা লোকটা, তার চামচা, জিম ট্রেনার সবাই। ইরাবান নড়লেন না, তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। জিম ট্রেনার লিফটের ভেতর থেকে ডাকলো, ভাই ভাই, যাবেন না আপনি? স্পেস আছে তো? ইরাবান ধীর পায়ে সামনে এগোলেন। কালো চশমাটা নাক থেকে একটু নামালেন। তার ঘোলাটে চোখের দৃষ্টি সরাসরি সন্ধ্যা লোকটার উপর পড়ল। না, ইরাবান নিচু খসখসে গলায় বললেন, ওভারলোড হয়ে যাবে। আরে কিসের ওভারলোড? আমরা তো মোটে 4 জন। লোকটা বিরক্ত হয়ে বলল। ইরাবান লিফটের মেঝের দিকে আঙ্গুল তুললেন। তারপর খুব শান্ত গলায় বললেন, আপনার কাঁধে ওটা কি? লোকটা চমকে নিজের কাঁধের দিকে তাকালো। কেউ নেই। এই মিয়া, ফাইজলামি করেন? ইরাবান হাসলেন না। তার দৃষ্টি লোকটার কাঁধের একটু ওপরে, শূন্যে স্থির হয়ে আছে, যেন তিনি সেখানে স্পষ্ট কাউকে দেখতে পাচ্ছেন। মেয়েটা, সেতু না ওর নাম? ওর গলায় ওটা কি? ফোনের তার নাকি দড়ি? লিফটের ভেতরের বাতাস মুহূর্তের জন্য জমে গেল। সন্ধ্যা লোকটার মুখ ছায়ের মতো সাদা হয়ে গেল। তার হাত থেকে দামি আইফোনটা খসে পড়ল মেঝেতে, কিন্তু কোনো শব্দ হলো না। ফোনটা মাটিতে পড়ার আগেই মিলিয়ে গেল, যেন ওটা কোনো কঠিন পদার্থ ছিল না, ছিল ধোয়া। ইরাবান আবার চশমা ঠিক করলেন। আপনারা যান, আমি মৃত মানুষের সাথে লিফটে চড়ি না, আমার অ্যালার্জি আছে। লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইরাবান দেখলেন সন্ধ্যা লোকটা নিজের গলার কাছে হাত দিয়ে খামচাচ্ছে, যেন অদৃশ্য কোনো ফাঁস তার গলা চেপে ধরেছে। আর লিফটের আয়নায় লোকটার কোনো ছায়া নেই। আয়নায় শুধু 3 জন মানুষ। সন্ধ্যা লোকটা সেখানে নেই। লিফটটি নিচে নেমে গেল। ইরাবান পকেট থেকে গোলমরিচ দেওয়া কফির ফ্লাস্ক বের করলেন। এক চুমুক দিয়ে বিড়বিড় করে বললেন, ডিজাইন ফ্ল। আবারও একটা গ্লিচ। হাসপাতালের করিডোর হঠাৎ একদম নিস্তব্ধ হয়ে গেল, যেন এই ফ্লোরে ইরাবান ছাড়া আর কোনো মানুষ কখনো ছিল না। হাসপাতালের করিডোরটা এখন একেবারে শুনশান। একটু আগে যেখানে মানুষের কোলাহল ছিল, সেখানে এখন শুধু এসির একটানা যান্ত্রিক গুঞ্জন। শব্দটা মস্তিষ্কের ভেতর গিয়ে হাতুড়ি পেটায়। ইরাবান কান থেকে মনটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তিনি লিফটের দিকে আর তাকালেন না। লিফটের দরজার উপর ডিজিটাল স্ক্রিনে লাল রঙের সংখ্যাটা দপদপ করছে। জি, মানে গ্রাউন্ড ফ্লোর। লিফট নিচে পৌঁছে গেছে। ইরাবান পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। এসি চলছে, তবুও তার গরম লাগছে। এটা আবহাওয়ার গরম না, এটা স্নায়ুর চাপ। তিনি জানেন নিচে কিছু একটা ঘটেছে, এমন কিছু
যা সাধারণ যুক্তিতে হয়তো মেলে না। তিনি সিঁড়ির দিকে পা বাড়ালেন। হাসপাতালের মূল অংশটা ঝকঝকে সাদা টাইলস আর কড়া আলোয় সাজানো, কিন্তু সিঁড়িঘরটা যেন অন্য ভুবন। ভারী ফায়ার ডোরটা ঠেলে ভেতরে ঢুকতেই নাকে ধাক্কা দিল একটা ভ্যাপসা গন্ধ। পুরনো সিমেন্ট, জমে থাকা ধুলো আর ইঁদুরের বিষ্ঠার গন্ধ। ওপরের ঝকঝকে পৃথিবীর সাথে এই জায়গার কোনো মিল নেই। সিঁড়ির রেলিংয়ে মরিচা। ইরাবান খুব সাবধানে পা ফেলছেন। তার চোখের মনি এখনো প্রসারিত। সিঁড়ির ধাপগুলো তার কাছে এক একটা পাহাড়ের মতো উঁচু মনে হচ্ছে। তিনি ধাপ গুনতে শুরু করলেন। 1, 2, 3। মানুষ যখন ভয় পায় বা বিভ্রান্ত হয় তখন সে পরিচিত লজিকে ফিরতে চায়। ইরাবানের লজিক হলো সংখ্যা। 3 তলা থেকে দোতলা, 22টা ধাপ। দোতলা থেকে নিচতলা, আরও 22টা ধাপ, মোট 44। একটা নিখুঁত জোর সংখ্যা। কিন্তু ইরাবানের মনে হলো তিনি নামছেন তো নামছেনই, সেটা যেন অনন্তকাল ধরে নিচে নেমে গেছে। মাঝখানের ল্যান্ডিংয়ে একটা ভাঙা জানালা আছে। সেখান দিয়ে এক চিলতে রোদ এসে পড়েছে মেঝেতে। ধূলিকণাগুলি সেই আলোতে ভাসছে। ইরাবান থমকে দাঁড়ালেন। ধূলিকণাগুলো ভাসছে না, ওগুলো স্থির। বাতাসে কোনো নড়াচড়া নেই, যেন কেউ ভিডিও পজ করে দিয়েছে। ইরাবান নিজের শ্বাস বন্ধ করে ফেললেন। পৃথিবীর এই ল্যাগ বা বিরতিটা তিনি আগেও দেখেছেন। যখনই বড় কোনো অঘটন ঘটে তার ঠিক আগে সময় একটু থমকে দাঁড়ায়, সিস্টেম রিবুট নেয়। হঠাৎ নিচে থেকে একটা চিৎকার ভেসে এলো। নারী কণ্ঠের চিৎকার, তীক্ষ্ণ এবং বিশ্রী। স্থির ধূলিকণাগুলো আবার নড়তে শুরু করলো। সময় আবার চলতে শুরু করেছে। ইরাবান দ্রুত নামতে শুরু করলেন। 44 নম্বর ধাপ শেষ করে তিনি গ্রাউন্ড ফ্লোরের ভারী দরজাটা ধাক্কা দিয়ে খুললেন। একটা বিশ্রী দৃশ্য। লিফটের সামনে জটলা। হাসপাতালের রিসেপশনিস্ট, দারোয়ান আর কয়েকজন রোগী গোল হয়ে দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে আতঙ্ক। কেউ একজন বলেছে, পানি আনেন, কেউ একটু পানি আনেন প্লিজ। ইরাবান ভিড় ঠেলে ভেতরে ঢুকলেন না। তিনি ডাক্তার, কিন্তু এখন তিনি চিকিৎসকের ভূমিকায় নেই, তিনি পর্যবেক্ষক। ইরাবান ভিড় ঠেলে ভেতরে ঢুকলেন না। তিনি দূর থেকে উকি দিলেন। লিফটের দরজা খোলা। লিফটের মেঝের ঠিক মাঝখানে সে সন্ধ্যা লোকটা পড়ে আছে। একটু আগে যে লোকটা দাপিয়ে বেড়াচ্ছিল সে এখন নির্জীব মাংসের দলা মাত্র। তার শরীরটা অদ্ভুতভাবে বাঁকানো, যেন কোনো অদৃশ্য অ্যানাকন্ডার সাপ তাকে পেঁচিয়ে দুমড়ে মুচড়ে দিয়েছে। লোকটার চোখ দুটো খোলা, সাদামণি উল্টে আছে, মুখে ফেনা। কিন্তু যেটা ইরাবানকে চমকে দিল সেটা লোকটার মৃত্যু নয়, সেটা লোকটার গলার দাগ। লোকটার গলার চামড়ায় কালশিটে দাগ বসে আছে, খুব সরু গভীর দাগ, ঠিক যেমন দাগ টেলিফোনের তার পেঁচিয়ে ধরলে হয়, অথচ তার আশেপাশে কোনো তার নেই। জিম ট্রেনার ছেলেটা একপাশে বসে থরথর করে কাঁপছে। সে বিড়বিড় করে বলছে, ভাই তো সুস্থ আছিল, লিফটে ওঠার পরও হাসতেছিল, হঠাৎ নিজের গলার নিচে টিপতে শুরু করলো। আমি আটকাইতে চাইলাম কিন্তু পারলাম না। ইরাবান পকেট থেকে গোলমরিচ মেশানো কফির ফ্লাস্কটা বের করলেন। একটা ছোট্ট চুমুক দিতে হবে। জিভে ঝালসাদটা লাগতেই মস্তিষ্ক পরিষ্কার হয়ে গেল তার। তিনি ঘড়ি দেখলেন। 3 তলা থেকে সিঁড়ি দিয়ে নামতে তার সময় লেগেছে 1 মিনিট 20 সেকেন্ড। লিফট নামতে সময় নেয় 15 সেকেন্ড। কিন্তু লাশটা দেখে মনে হচ্ছে মৃত্যু হয়েছে অন্তত ঘন্টা খানেক আগে। শরীরটা এর মধ্যে নীলচে হতে শুরু করেছে। 15 সেকেন্ডে রিগার মর্টিস শুরু হওয়া অসম্ভব। এটা বায়োলজির নিয়ম বিরুদ্ধ।
ইরাবান জিম ট্রেনারের দিকে এগিয়ে গেলেন, ছেলেটার কাঁধে হাত রাখলেন। ছেলেটা চমকে উঠল। তোমরা যখন লিফটে নামছিলে, লিফট কি মাঝখানে কোথাও থেমেছিল? ইরাবান নিচু গলায় জিজ্ঞেস করলেন। ছেলেটা ইরাবানের কালো চশমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে পানি পড়ছে। না, থামে নাই। কিন্তু কিন্তু কি? লিফটের আলো নিভে গেছিল, কারেন্ট ছিল না, আমরা অন্ধকারে ছিলাম। মনে হলো লিফট নামতেছে না। আমরা অনন্তকাল ধরে ওই অন্ধকারের মধ্যে ছিলাম। 5 মিনিট, 10 মিনিট নাকি 1 ঘন্টা, আমি জানি না ভাই, আমি জানি না। ছেলেটা হাউমাউ করে কেঁদে উঠল। ইরাবান সোজা হয়ে দাঁড়ালেন। তার ধারণা ঠিক, ওরা স্পেস টাইমের একটা গ্লিচের মধ্যে পড়েছিল। বাইরের পৃথিবীতে সময় ছিল 15 সেকেন্ড, কিন্তু লিফটের ভেতরের বাক্সে সময় ছিল অন্যরকম, আপেক্ষিকতা। ঠিক তখন মেঝেতে পড়ে থাকা লাশটার পকেট কেঁপে উঠল। রিংটোন বাজছে, সেই অদ্ভুত রিংটোন। বিড়ালের ডাক নাকি বাচ্চার কান্না, ঠিক বোঝা যায় না যেটা। পুলিশ এখনো আসেনি, কেউ লাশ ধরার সাহস পাচ্ছে না, কিন্তু ডক্টর ইরাবান এগিয়ে গেলেন। সবাই অবাক হয়ে চশমা পরা এই লোকটার দিকে তাকালো। ইরাবান মৃত লোকটার পকেটে হাত ঢুকিয়ে আইফোনটা বের করলেন। স্ক্রিনটা ফেটে চৌচির, কিন্তু ফোনটা সচল। ডিসপ্লেতে ভেসে ওঠা নামটা দেখে ইরাবানের ঠোঁটের কোণে একটা শুকনো হাসি ফুটল। কল করেছে সেতু। ইরাবান ফোনটা রিসিভ করলেন, কানে ধরলেন। ওপাশ থেকে সে একই নারী কণ্ঠ, কিন্তু এবার আর ফিসফিসানি নয়, এবার গলার স্বরটা যান্ত্রিক, অনেকটা রেকর্ড করা ভয়েসের মতো। স্যার, আপনি কি এখন নিচে নেমেছেন? ইরাবান শান্ত গলায় বললেন, হ্যাঁ। তুমি কে? আমি রিসেপশন থেকে বলছি স্যার, জিমের মেম্বারশিপ রিনিউ করার জন্য ফোন দিয়েছিলাম। সেতু ম্যাডাম তো গত সপ্তাহে মারা গেছেন। ওনার মেম্বারশিপটা কি আপনি কন্টিনিউ করবেন নাকি ক্যান্সেল করে দেব? ইরাবানের পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নিচে নেমে গেল। ওপাশের মেয়েটা রিসেপশনিস্ট, সাধারণ একটা কল, কিন্তু টাইমিংটা অসাধারণ। আবার নাম লেখা উঠছে সেতু, অর্থাৎ এই সেতু ওই সেতু এক নয়, কিন্তু নাম এক। ইরাবান ফোনের লাইনটা কাটলেন না, তিনি লাশের দিকে তাকালেন। তারপর ফোনের ওপাশে বললেন, ক্যান্সেল করে দিন, এই অ্যাকাউন্টের মালিক এক্সপায়ার্ড। তিনি ফোনটা লাশের বুকের উপর ফেলে দিলেন। হাসপাতালের কাচের দরজার ওপাশে তখন একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে। লাল নীল আলোয় ইরাবানের কালো চশমাটা একবার জ্বলে উঠল, একবার নিভে গেল। তিনি জানেন খেলা কেবল শুরু হলো। এই শহরের কোডে কোথাও একটা মারাত্মক ভাইরাস ঢুকেছে। পুরান ঢাকার নারিন্দা, রাত 2টো। শহরটা এই সময় ঘুমায় না, ঝিমায়। ল্যাম্পপোস্টের হলুদ আলোগুলো কুয়াশায় মিশে একটা ঘোলাটে জগৎ তৈরি করেছে। একটা রিক্সা এঁকে বেঁকে সরু গলি দিয়ে ঢুকছে। রিক্সায় বসে আছেন ডক্টর ইরাবান খন্দকার। জমিদার বাড়িটা বিশাল, কিন্তু মৃত। পলেস্তারা খসে পড়া ইটের দেয়ালগুলো দেখলে মনে হয় কোনো এক প্রাগৈতিহাসিক প্রাণীর কঙ্কাল দাঁড়িয়ে আছে। এর ছাদের উপরের চিলেকোঠাটাই ইরাবানের দুর্গ, থাকার জায়গা। ইরাবান ঘরে ঢুকলেন। ঘরটা অদ্ভুত, কোনো আসবাবপত্র নেই বললেই চলে। মেঝের একপাশে একটা তোষক পাতা, বাকি পুরো ঘর জুড়ে ছড়ানো বই, পুরনো খবরের কাগজ, আর দেয়ালে সাঁটানো অজস্র মানচিত্র। মানচিত্রগুলোর ওপর লাল কালির মার্কার দিয়ে আঁকাবুকি করা। ঘরের কোনায় একটা বিশাল খাঁচা, দরজা খোলা। সেখান থেকে ডজনখানেক পায়রা ডানা ঝাপটে ইরাবানের দিকে এগিয়ে এলো। ইরাবানের মুখে কোনো ভাবান্তর হলো না। তিনি পকেট থেকে গম বের করে মেঝেতে ছিটিয়ে দিলেন। খা, তোদের খিদে পেতে লজিক কাজ করবে না। ইরাবান শার্ট খুলে একটা আরামদায়ক ফতুয়া পরে নিলেন।
তারপর স্টোভ জ্বালালেন, পানি ফুটছে। মগ ভর্তি করে কালো কফি তৈরি করলেন তিনি। তারপর সেখানে 1 চিমটি গোলমরিচের গুঁড়ো দিলেন। ঝাঁঝালো বাষ্পটা নাকে ঢুকতেই তার মস্তিষ্কের প্রতিটি নিউরন যেন সজাগ হয়ে উঠল। তিনি তোশকের উপর সাধারণত বসেন না, মেঝেতে পা ছড়িয়ে বসতে পছন্দ করেন। সামনে নিলেন একটি সাদা কাগজ। ইরাবান চোখ বন্ধ করলেন। এখন তিনি মেমোরি রিকনস্ট্রাকশন করবেন। হাসপাতাল থেকে এই পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু তিনি রিওয়াইন্ড করে দেখবেন। তার মস্তিষ্কে কোনো কিছুই ডিলিট হয় না, শুধু ফোল্ডারে জমা থাকে। দৃশ্য 1, লিফটের সামনে অপেক্ষা। শব্দ, এসির গুঞ্জন, সন্ধ্যা লোকটার গলার স্বর, জিম ট্রেনারের দীর্ঘশ্বাস। গন্ধ, মিথ্যে কথার টক গন্ধ। দৃশ্য 2, লিফটের ভেতর। ইরাবান ভুরু কুচকালেন। মেমোরিতে একটা গন্ডগোল আছে। লিফটটা যখন নামছিল, জিম ট্রেনার বলেছিল আমরা অনন্তকাল অন্ধকারে ছিলাম, কিন্তু ইরাবানের ঘড়ি বলছিল ওটা ছিল মাত্র 15 সেকেন্ড। 15 সেকেন্ডে একজন মানুষকে শ্বাসরোধ করে মারা সম্ভব না, যদি না। ইরাবান চোখ খুললেন, কফিতে চুমুক দিলেন। সময়, টাইম ডাইলেশন। বিড়বিড় করে তিনি বললেন, ওরা এমন একটা লুপের মধ্যে পড়েছিল যেখানে সময় থমকে ছিল, কিন্তু স্পেস বা স্থান ঠিক ছিল। তিনি কাগজে একটা বৃত্ত আঁকলেন। বৃত্তের মাঝখানে লিখলেন সেতু। এই মেয়েটা মৃত, 1 সপ্তাহ আগে মারা গেছে। তার সন্ধ্যা লোকটার কাছে ফোন কলটা এলো কিভাবে? ইরাবান অডিও মেমোরিটা রিকল করলেন। রিসেপশনিস্টের গলা। সেতু ম্যাডাম তো গত সপ্তাহে মারা গেছেন। ইরাবানের কানে এখন সেই রিসেপশনিস্টের গলার স্বর বাজছে। তিনি খুব মনোযোগ দিয়ে ব্যাকগ্রাউন্ড নয়েজ বা পেছনের শব্দ শোনার চেষ্টা করছেন। জিমের রিসেপশনে সাধারণত ফোনের শব্দ, মানুষের হট্টগোল কিংবা অন্যান্য বিভিন্ন শব্দ থাকে, কিন্তু ওই মেয়েটার কলের পেছনে ওসব কিছু ছিল না। ছিল একটা অদ্ভুত শব্দ, টুপ টুপ টুপ, পানির ফোঁটা পড়ার শব্দ, আর তার সাথে একটা যান্ত্রিক ঘষ্টানি, যেন কেউ ভেজা মেঝেতে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। ইরাবান সোজা হয়ে বসলেন। কলটা হাসপাতাল থেকে আসেনি। রিসেপশনিস্টের গলাটা ছিল সিনথেটিক, মানে ওটা মানুষের গলা না, ওটা সফটওয়্যারে তৈরি করা ভয়েস। কেউ একজন টেক্সট টাইপ করছে আর উপাস থেকে সেটা যান্ত্রিক গলায় ভেসে এসেছে। কিন্তু পেছনের শব্দটা আসল, পানির শব্দ। ইরাবান। হঠাৎ একটা পায়রা ডেকে উঠল। পায়রা কথা বলে না, বাকবাকুম করে, কিন্তু ইরাবানের মনে হলো পায়রাটা তাকে সাবধান করলো। তিনি জানালার দিকে তাকালেন। চিলেকোঠার জানালা দিয়ে বাইরের ছাদ দেখা যায়। সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে অবয়বটা স্পষ্ট না, কিন্তু লোকটা লম্বা, খুব লম্বা। সাধারণ মানুষের চেয়ে উচ্চতা অন্তত 1 ফুট বেশি। হাতগুলো অস্বাভাবিক রকমের লম্বা, যা প্রায় হাঁটু পর্যন্ত ঝুলে আছে। ইরাবান নড়লেন না। তিনি কফির মগটা নামিয়ে রাখলেন। ছায়ামূর্তিটা নড়ছে না, সে ইরাবানের দিকে তাকিয়ে আছে। ইরাবান বুঝতে পারলেন হাসপাতালের ওই ঘটনার পর তিনি এখন আর দর্শক নন, তিনি এখন এই ডিজাইন ফ্লোয়ের একটা অংশ হয়ে গেছেন। তিনি পকেট থেকে হাসপাতালের সেই মৃত সন্ধ্যার লোকটার ফোনটা বের করলেন। পুলিশ আসার আগেই তিনি খুব কৌশলে ওটা সরিয়ে ফেলেছিলেন। এটা চুরি না, এটা এভিডেন্স কালেকশন। ফোনটা লক করা, কিন্তু ফেস আইডি দেওয়া। মৃত মানুষের ফেস দিয়ে ফোন আনলক হয় না, কারণ চোখ খোলা থাকতে হয় এবং চোখের মনির রিফ্লেকশন লাগে। কিন্তু ইরাবান জানেন পাসকোডটা কি হতে পারে। মানুষ খুব প্রেডিক্টেবল প্রাণী। সন্ধ্যা লোকটা ছিল সেতু নামের মেয়েটার প্রতি আসক্ত। সেতুর মৃত্যুর তারিখ বা জন্ম তারিখ হবে পাসকোড। ইরাবান জানেন না সেতুর জন্ম তারিখ, কিন্তু তিনি জানেন সেতু কবে মারা গেছে। রিসেপশনিস্ট বলেছিল গত সপ্তাহে শুক্রবার ছিল, 13 তারিখ, 13/9/2025। ইরাবান ট্রাই করলেন। 130925। খট করে শব্দ হলো। ফোন আনলক হয়ে গেছে। স্ক্রিনে ভেসে উঠল ওয়ালপেপার,
সেতুর ছবি না, একটা অদ্ভুত ছবি। একটা কালো দেওয়াল, তাতে সাদা চক দিয়ে আঁকা একটি জ্যামিতিক নকশা, একটা হেক্সাগন বা ষড়ভুজ। তার মাঝখানে একটা চোখ, চোখের মণিটা নেই। ইরাবন গ্যালারিতে ঢুকলেন, লাস্ট ভিডিওটা ওপেন করলেন। ভিডিওটা আজকের, সময় সকাল 10টা, লোকেশন জিগাতলার কোনো একটা ফ্ল্যাট। ভিডিওতে সন্ধ্যা লোকটা কাউকে ধমকাচ্ছে, ক্যামেরার অ্যাঙ্গেল নড়বড়ে। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দিব, বসটাও ছাড়ুন না, তরেও না। ভিডিওর ফ্রেমে যাকে দেখা যাচ্ছে সে সেতু না, সে একজন মাঝবয়সী ভদ্রলোক, সুটটাই পরা। তিনি ভয়ে কুঁকড়ে আছেন, কিন্তু ইরাওয়ানের চোখ আটকে গেল ভদ্রলোকের পেছনের আয়নায়। আয়নায় ভিডিও করা সন্ধ্যা লোকটার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু তার ঠিক পেছনে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে সে লম্বা ছায়ামূর্তিটা, যেটা এখন ইরাওয়ানের জানলার বাইরে দাঁড়িয়ে আছে। ভিডিওতে ছায়ামূর্তিটার হাতে কিছু একটা চকচক করছে, একটা সিরিঞ্জ নাকি কোনো ধাতব দণ্ড। হঠাৎ ইরাওয়ানের জানলার কাছে একটা শব্দ হলো, টোক টোক। কেউ খুব আলতো করে টোকা দিচ্ছে। ইরাওয়ান ঘাড় ঘোরালেন। জানালার ওপাশে কেউ নেই, ছায়ামূর্তিটা উধাও, কিন্তু কাচের উপর একটা ছাপ রেখে গেছে, একটা আঙ্গুলের হাতের ছাপ। কিন্তু তাতে 5টা আঙ্গুল নেই, আছে 6টা আঙ্গুল, এবং ছাপটা রক্ত দিয়ে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে কাদা দিয়ে। সেই কাদা থেকে পচা পানির গন্ধ আসছে, হাসপাতালের লিফটের সেই একই গন্ধ। ইরাওয়ান উঠে দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন এই খেলাটা শুধু একটা খুন বা ব্ল্যাকমেইলিং এর মধ্যে সীমাবদ্ধ নেই। শহরের নিচে সুড়ঙ্গ বা নর্দমার গভীরে এমন কিছু একটা বাস করছে যেটা আমাদের লজিকের বাইরের। তিনি ডায়েরি খুললেন, নতুন একটা পাতা বের করলেন, হেডলাইন দিলেন প্রজেক্ট 6 ফিঙ্গার্স। ঠিক তখন তার নিজের ফোনটা বেজে উঠল, আননোন নাম্বার। ইরাওয়ান ফোনটা ধরলেন। ওপাশ থেকে কোনো মানুষের গলা ভেসে এলো না, ভেসে এলো সেই একই যান্ত্রিক শব্দ, ডক্টর ইরাওয়ান, আপনি কি জানেন পানির নিচে নিঃশ্বাস নেওয়া যায় না, কিন্তু স্বপ্ন দেখা যায়। লাইন কেটে গেল। ইরাওয়ান জানলা খুলে দিলেন। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তিনি জানেন আজ রাতেও তার ঘুম হবে না। আজ রাতে তিনি জলের নিচে নামবেন, মানসিকভাবে নামবেন। পরদিন সকাল 10টা, মগবাজারের একটা সাদামাটা ক্যাফে। শহরের এই দিকটায় সকাল থেকে জ্যাম লেগে থাকে, গাড়ির হর্ন, রিক্সাওয়ালার চিৎকার আর ধুলোবালি মিলে এক অসহ্য পরিস্থিতি। কিন্তু কাচ ঘেরা ক্যাফের ভেতরটা ঠান্ডা। ডক্টর ইরাওয়ান খন্দকার জানলার পাশে বসে আছেন। তার সামনে 1 কাপ ব্ল্যাক কফি, ধোঁয়া উঠছে। তিনি কফিতে চুমুক দিচ্ছেন না, তাকিয়ে আছেন রাস্তার ওপারে একটা ফার্মেসির দিকে। তার পরনে একটা ধূসর রঙের পাঞ্জাবি, হাতা গোটানো, চোখে সেই কালো চশমা। তার উল্টো দিকের চেয়ারে বসে আছেন শফিক আহমেদ। গতকাল রাতে মৃত সন্ধ্যা লোকটার ফোনের ভিডিওতে যাকে দেখা গিয়েছিল, ইনি সেই ভদ্রলোক। ভিডিওতে তাকে যতটা ভীত মনে হচ্ছিল, বাস্তবে তাকে তার চেয়েও বেশি বিধ্বস্ত লাগছে। কর্পোরেট অফিসের বড় কর্তা, কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে সদ্য জ্বর থেকে ওঠা কোনো রুগী। টায়ের নটটা আলগা, চোখের নিচে কালি। শফিক সাহেব কাপা হাতে পানির গ্লাসটা ধরলেন। আপনি আপনি পুলিশ নন? তিনি বিড়বিড় করে জিজ্ঞেস করলেন। ইরাওয়ান কফিতে চুমুক দিলেন। তিতকুটে স্বাদ। না, আমি প্যাটার্ন খুঁজি, পুলিশ অপরাধী খোঁজে। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার কাছে কি চান? সেতুর কথা, সত্যি কথা। শফিক আহমেদ মাথা নিচু করলেন। বিশেষ করুন, ওর মৃত্যুর সাথে আমার কোনো হাত নেই। আমি শুধু আপনি শুধু ওর একাকিত্বের সুযোগ নিয়েছিলেন, তাই তো? ইরাওয়ান শান্ত গলায় বললেন, ওটা এখন থাক। আমাকে বলুন সেতু কেমন ছিল? আমি ওর বার্ডারে জানতে চাইছি না, আমি জানতে চাইছি মানুষ হিসেবে সে কেমন ছিল। ওর কোনো অদ্ভুত অভ্যাস কি ছিল, কোনো পাগলামি? শফিক কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেললেন।
জানলার বাইরের কোলাহলদের দিকে তাকিয়ে তিনি স্মৃতি হাতটাতে শুরু করলেন। সেতু খুব সে তো খুব সাধারণ মেয়ে ছিল, মানে এতই সাধারণ যে ভিড়ের মধ্যে আপনি ওকে আলাদা করতে পারবেন না। ওর বাড়ি ছিল বগুড়ার কাহালু থানায়। বাবার মৃত্যুর পর ঢাকায় এসেছিল চাকরির খোঁজে। প্রথমে একটা কল সেন্টারে কাজ করতো, পরে আমার অফিসে রিসেপশনিস্ট হিসেবে জয়েন করে। শফিক একটু থামলেন। সবাই ভাবতো সে তো খুব হাসি খুশি, কিন্তু ওর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। ও মাঝে মধ্যে হাওয়ায় মিলিয়ে যেত। ইরামান ভুরু কুচকালেন। হাওয়ায় মিলিয়ে যেত মানে ও অফিসের ডেস্কে বসে আছে, তাকিয়ে আছে কম্পিউটারের স্ক্রিনের দিকে। আমি হয়তো ওকে ডাকছি, কিন্তু ও শুনছে না। ওর চোখ খোলা, কিন্তু দৃষ্টিটা ব্ল্যাঙ্ক, যেন ও সেখানে নেই। শরীরটা আছে, মনটা অন্য কোথাও। 5-10 মিনিট পর হঠাৎ চমকে উঠে বলতো, স্যার কিছু বলছিলেন? ইরামান পকেট থেকে নোটবুক বের করলেন না, কিন্তু মস্তিষ্কে নোট নিলেন। ডিসোসিয়েশন, ট্রমা বা অতিরিক্ত একঘেয়েমি থেকে এটা হতে পারে। শফিক বলে চললেন, ও একটা কথা প্রায় বলতো, খুব আজব কথা। ও বলতো, স্যার এই শহরটা নকল, প্লাস্টিকের। ও জ্যামে আটকা পড়লে বিরক্ত হতো না, জানালা দিয়ে আকাশ দেখতো আর বলতো, আকাশের নীল রংটা ঠিক মতো মেশানো হয়নি, কোট ভুল আছে। ইরাবানের মেরুদণ্ড সোজা হয়ে গেল। সে তো কি ইরাবানের মতোই কিছু দেখতে পেত, নাকি এটা শুধু কাকতালীয়? আর কিছু? ইরাবান জিজ্ঞেস করলেন। ও ছবি আঁকতো, শফিক বললেন, তবে ক্যানভাসে বা কাগজে না, টিস্যু পেপারে। আমরা রেস্টুরেন্টে খেতে গেছি, ও টিস্যুর ওপর বল পেন দিয়ে সমানে আঁকিবুকি কর। কোনো মানুষের ছবি না, শুধু হিজিবিজি জ্যামিতিক নকশা, ত্রিভুজ, চতুর্ভুজ আর চোখের ছবি। শফিক পকেট থেকে মানিব্যাগ বের করলেন। সেখান থেকে খুব সাবধানে ভাঁজ করা একটা টিস্যু পেপার বের করে টেবিলের উপর রাখলেন। এটা ও শেষ যেদিন আমার সাথে দেখা করেছিল সেদিন এঁকেছিল। আমি ফেলে দিতে গিয়েও রেখে দিয়েছিলাম, কেন জানি মায়া লাগছিল। ইরাবান টিস্যুর দিকে তাকালেন। খুব সাধারণ বলপেনের স্কেচ, একটা গোলক ধাঁধা টাইপের। তার ভেতর থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, আর গোলক ধাঁধার মাঝখানে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার হাতে একটা বেলুন। না, ঠিক বেলুন না। ইরামান চশমাটা নামিয়ে খুব কাছ থেকে দেখলেন, ওটা বেলুন না, ওটা একটা চোখের মণি। মেয়েটা একটা চোখের মণি সুতো দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। সে তো মেয়েটা আসলে খুব অসুখী ছিল, শফিক বললেন। টাকার অভাব ছিল না ওর, আমি দিতাম, ও জিমের ছেলেটা দিত, মানে যে মারা গেল আর কি, সেও দিত। কিন্তু ওর অভাবটা টাকার ছিল না। ও বলতো ওর দম বন্ধ লাগে। ও বলতো দেয়ালগুলোর ভিতর থেকে নাকি আওয়াজ আসে। দেয়াল? ইরামান জিজ্ঞেস করলেন। হ্যাঁ, ওর ফ্ল্যাটে। ও বলতো দেয়ালের ওপাশে নাকি অন্য কেউ থাকে, অথচ ওই ফ্ল্যাটটা ছিল কর্নারের। ওপাশে কোনো ফ্ল্যাট নেই, শুধু ফাঁকা জায়গা আর কনস্ট্রাকশনের কাজ চলা একটা বিল্ডিং। ইরামান টিস্যু পেপারটা নিজের পকেটে ঢোকালেন। সে তো কিভাবে মারা গিয়েছিল? শফিক শিউরে উঠলেন। বাথটাবে। পুলিশ বলল সুইসাইড, হাতের শিরা কাটা ছিল। কিন্তু কিন্তু কি? আমি বডি দেখতে গিয়েছিলাম মর্গে। ওর মুখে কোনো যন্ত্রণার ছাপ ছিল না, ও হাসছিল। মরা মানুষ হাসে না, তাই না? তো ও হাসছিল, যেন ও খুব মজার কোনো জোক শুনেছে। আর শফিক ঢোক গিললেন। ওর হাতের আঙ্গুলগুলো কেমন যেন বাঁকানো ছিল, যেন ও পানিতে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করছিল। ইরাবান উঠে দাঁড়ালেন, কফির দাম মিটিয়ে দিলেন। আপনি এখন বাড়ি যান শফিক সাহেব, আর ওই জিম বা সেতুর ফ্ল্যাটের আশেপাশে ভুলেও যাবেন না। আপনার বসকে বলবেন আপনার ভাইরাল ফিভার, কয়েকদিন অফিস করবেন না। শফিক অবাক হয়ে বললেন, আপনি আপনি কোথায় যাচ্ছেন? ইরাবান ক্যাফে থেকে বের হতে হতে বললেন, আমি দেখতে যাচ্ছি দেয়ালের ওপাশে কে থাকে, আর কনস্ট্রাকশনের বিল্ডিংটা কত তলা। রাস্তায় নেমে ইরাবান একটা রিক্সা নিলেন। জিগাতলা, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। রিক্সা চলতে শুরু করলো। ইরাবানের মাথায় এখন আর কোনো জটিল অঙ্ক ঘুরছে না, তার মাথায় ঘুরছে মফস্বল থেকে আসা একটা সাধারণ মেয়ে সেতুর কথা। যে মেয়েটা এই শহরের ডিজাইন ফ্ল বা
ত্রুটিগুলো ধরে ফেলেছিল। সে কি পাগল ছিল নাকি সে ইরাবানের চেয়েও এক ধাপ এগিয়ে ছিল? সে তো বলেছিল দেয়ালের ওপাশ থেকে আওয়াজ আসে। ইরাবান জানেন দেয়াল কখনো কথা বলে না, যদি না দেয়ালের ওপাশে এমন কিছু থাকে যার অস্তিত্ব আমাদের ডাইমেনশনে থাকার কথা না। আকাশে মেঘ জমেছে, কালচে মেঘ। টিস্যু পেপারের স্কেচের মতোই একটা গোলক ধাঁধা তৈরি হচ্ছে আকাশে। ইরাবান আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, রং মেশানোই আসলেই ভুল আছে। আজকে ধূসরটা বড্ড বেশি কৃত্রিম দেখাচ্ছে।